গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না। এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউস হোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে, পুরো দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো। এসব সরঞ্জামাদি, এসব মালামাল দিয়ে মোহাম্মদপুরের পুরো এলাকার আধিপত্য ধরে রাখতে আগস্ট মাস ডেঞ্জারাস মাস, কিন্তু এটা সবসময় বলতাম না যে আগস্ট মাসের 5 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি। 5 তারিখে বুঝা ফেলছি, ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার, কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস। কালকে রাতে একটা ভিডিও দেখে, খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছি। আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন, নিশ্চয়ই চমকে ওঠার মতো। এই যে তরুণদের হাতে আমরা দেখছি যে চাপাতি বা বটি বলি, দাও বলি, সেগুলো মানে এত সহজলভ্য হলো কিভাবে? এগুলি তো চট করে এমন না যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মন্ডলীর হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আমলাদের, যারা আওয়ামী লীগের ফ্যাসিজমের অন্যতম সুবিধাভোগী, তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছেন। হাফ ডজন উপদেষ্টা যারা প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সচিব, সিনিয়র সচিব, এডিশনাল সচিব, এই পদগুলোতে আওয়ামী ব্যক্তিদের বসিয়ে রেখেছেন। আসেন আমরা কিছু তথ্য আপনাদের জানাই যে কোথায় কি অবস্থায় আছে এই মুহূর্তে। দর্শক, গতকাল রাত্রে একটা সেনাবাহিনীর ভিডিও প্রকাশ পেয়েছে, যেটা আমার বিশ্বাস আপনারা অধিকাংশ মানুষই দেখেছেন। সেনাবাহিনীর কর্মকর্তারা ভয়ঙ্কর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কোন অস্ত্রগুলো? যে অস্ত্রগুলো দিয়ে গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে, যে অস্ত্রগুলো দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই করা হয়, যে অস্ত্রগুলো দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা লুটিয়ে নেওয়া হয়, যে অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে, যে অস্ত্রগুলো দিয়ে হাসিনার বাহিনী এখন পর্যন্ত সাধারণ মানুষদেরকে হয়রানি করছে, যে অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাস বাহিনী দেশের মানুষকে অশান্ত করে তুলছে, যে অস্ত্রগুলো দিয়ে দেশের সরকারকে ক্ষিপ্ত করে তুলছে, যে অস্ত্রগুলো দিয়ে প্রশাসনকে ক্ষিপ্ত করে তুলছে একদল সন্ত্রাসী, সে অস্ত্রগুলো অবশেষে গতকাল রাত্রে সেনাবাহিনীর লোকজন বা সেনাবাহিনী গিয়ে সেগুলো উদ্ধার করেছে। দর্শক, এতগুলো অস্ত্র সেনাবাহিনী বলতেছে যে অস্ত্রগুলো দিয়ে কি কাজ হয় আমরা জানি না, তবে তার ভিতরে চাপাতি, চাইনিজ কুড়াল, চাকু, ছুরি, এছাড়াও বিভিন্ন প্রকারের দেশীয় ও বিদেশি অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। দর্শক, এখানে চাপাতি আছে যেগুলো আমাদের সাংসারিক কাজে লাগে, চাকু কাজে লাগে, কিন্তু সেনাবাহিনী বলেছে এটা অনেক কিছুই আমরা উদ্ধার করেছি যেগুলো আমরা নিজেরাও জানি না এগুলো সাংসারিক ভাবে কিভাবে কাজে লাগে। তো যাই হোক দর্শক, আর আগস্ট মাস, এই যে আগস্ট মাস চলতেছে, আমরা তো সবাই আগস্ট মাসের অবস্থা জানি। গত বছর আগস্টে কি হয়েছিল? মোটামুটি আজকে কয় আগস্ট? 10ই আগস্ট। গত মাসের 10ই আগস্ট আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা, মানে তাদের দেখা যেত না, তারা সবাই লুকিয়েছিল, কারণ 5ই আগস্টে হাসিনা পালিয়ে যায়। তারপর থেকে মনে করেন যে পালানো শুরু করে। এক প্রকার বলতে গেলে দেশের ভিতর থেকে সন্ত্রাস বাহিনী ধীরে ধীরে উচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু নতুন করে আবারও 1 বছর পার হতে না হতেই এখন সন্ত্রাসের চারা যেন ছিটিয়ে গেছে গোটা বাংলাদেশে, এবং একের পর এক যেন সন্ত্রাসবাদী হচ্ছে আমার এই সোনার বাংলাদেশে। সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করলেই বুঝতে পারি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ পত্রিকা হাতে নিলে, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে, টিভি চ্যানেল খুললে, সব জায়গায় শুধু খুন খুন খুন, যেন দেশটা এখন রসাতলে চলে যাচ্ছে। দর্শক, অবশেষে সেনাবাহিনীর লোকজন কিন্তু এটা নিয়ে কঠিন থেকে কঠিন সতর্ক অবস্থায় আছে। তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতেই জনাব মাসুম মাহবুব ভাইয়ের বক্তব্য শুনেছেন, মালেক আফসারী সাহেবের বক্তব্য শুনেছেন, মোস্তফা ফিরোজ সাহেবের বক্তব্য শুনেছেন। মূলত এই 3 জন বিশ্লেষকের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তারা বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে তুলে ধরেছে। তার ধারাবাহিকতায় আপনাদেরকে তাদের ভিডিওগুলো শোনালেই বুঝতে পারবেন যে আসলে তারা কত সুন্দরভাবে বক্তব্যগুলো তুলে ধরেছে। আগস্ট মাস ডেঞ্জারাস মাস, কিন্তু এটা সবসময় বলতাম না
যে আগস্ট মাসের 5 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি। 5 তারিখে বুঝা ফেলছি, ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার। কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস। কখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে কখনো, তাহলে কিন্তু দেখবেন এই আগস্ট মাসটাকে বাতিল করে দিবে, 11 মাসের বছর বানাবে। 12 মাসের বছর তো ওইটাকে 11 মাস করবে, যে 11 মাসের বছর। আগস্ট বাদ আমাদের দেশ থেকে, আমাদের দেশে আমরা মানলাম না, অসুবিধা কি, তাই না? কারণ দেখেন 15ই আগস্টে ওনার বাবাকে মারছে, 5ই আগস্টে ওনাকে দেশ থেকে তাড়াইছে। আর কিছুক্ষণ থাকলে 40 মিনিট 45 মিনিট থাকলে উনিও হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন। আবার দেখেন 21শে আগস্ট ওই যে গ্রেনেড হামলা, সেদিন ওই যে আইবি রহমান মারা গেল, ওনার পাশে থাইকা উনি বাইচা গেলেন, সেটা। এই 3টা ব্যাপার দেখেন আগস্ট মাস কত ডেঞ্জারাস। যার জন্য বললাম আগস্ট মাসকে উনি বাদ দিয়ে দিবে ক্ষমতায় আসলে। আসলে কি উনি ক্ষমতায় আসবে? আসবে না, আমরা সবাই জানি। কিন্তু একটা ব্যাপার আছে এখানে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। 90তে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, ভয়াবহ ভাই। তখন আমি পল্টনে থাকতাম, দেখছি অনেককে রাস্তায় খালি পায়ে নাইমা গেছে। কারণ সচিবালয়ের পাশে তো যে এলাকাটায় আমি থাকতাম, রাস্তায় নামলেই দেখা যাইতো মানুষ আর মানুষ। পুরা ঢাকা শহরে আমার মনে হয় 1 কোটি 1.5 কোটি মানুষ রাস্তায় নাইমা গেছিল। ভয়াবহ ঘটনা। সেটাও কিন্তু ছিল একটা বিরাট গণ অভ্যুত্থান। তখন মনে হয়েছিল এরশাদ সাহেবের না হইলো তো 100 বছরের জেল হবে, না হলে তো ওই যে ফাঁসিতে ঝুলতে হবে, অনেক কিছুই মনে হয়েছিল। কিন্তু সেই এরশাদ সাহেবের 100 বছর জেল হয় নাই, 4 থেকে 5 বছরের জেল হয়েছিল। তারপর উনি বের হয়ে এসে আবার রাজনীতিতে যোগ দিছে, এবং একটা টাইমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলো উনি। হ্যাঁ, উনি ছাড়া দল গঠন করা যায় না। আমাদের দেশে রাজনীতি দল কয়টা? একটা ছিল আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম। আরো অনেক পার্টি আছে ভাই, আমি কাউকে অশ্রদ্ধা করছি না। কিন্তু এই জনগণ, আমরা আম পাবলিক, আম জনগণ যা জানি। আচ্ছা, আম বলে কেন আমাদেরকে? ও, আম পাকলে যে চুইসা খাওয়া যায়, আমাদেরকে তো চুইসা খাওয়া যায়, তাই না? এই জন্য আমরা আম পাবলিক। ওই আম পাবলিকটা কি দেখলাম? আম পাবলিকের কাছে ওই 4-5টা দলই ভাই ঘুরা ফিরা দেখেন, আওয়ামী লীগ, নাহলে বিএনপি, নাহলে জামাত, নাহলে জাতীয় পার্টি। ও, আরেকটা কোনটা? আরেকটা দেখেন খুঁজে পাইতেছি না। আছে কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ 4টা দল 5টা দল এই দেশে। এখন দেখেন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ চলে গেছে ভারতে। তারা কলকাতায় অফিস নিছে, নতুন অফিস খুলছে, ওইখান থেকেই পরিচালনা করবে এখন দেশে রাজনীতি। তাহলে এখন বড় দলকে বিএনপি, হ্যাঁ বিএনপি। আর রইল কে? জাতীয় পার্টি না, সেটাও কিন্তু ওই আওয়ামী লীগের মতো মাইনাস। আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলছে, তাদের অফিস ঢাকায় আছে, কিন্তু তারা কিছু করতে পারতেছে না, কারণ তাদের গায়ের মধ্যে ওই যে সিল মারা হয়ে গেছে। তারা স্বৈরাচারের দোষর, হ্যাঁ একেবারেই পুরাপুরি দোষর ছিল। তো তারাই তো আগস্টের 1-2 তারিখে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। এরাই কিন্তু সবচেয়ে বেশি তাল দিছে এই জাতীয় পার্টি এই নিষিদ্ধের জন্য, এবং আওয়ামী লীগের সাথে থাইকা অনেক সুযোগ সুবিধা নিছে। মানে গৃহপালিত একটা বিরোধী দল ছিল, এটা পাবলিক বুঝা ফেলাইছে, যার জন্য দেখেন মাইনাস হয়ে গেছে। তার মানে কি? বিএনপির পর জাতীয় পার্টি নাই, আছে কে? জামাতে ইসলাম। হ্যাঁ, জামাতে ইসলাম। আরো অনেকেই আছে, বললাম না, তাদের প্রতি শ্রদ্ধা রইল। এই মুহূর্তে আমি জাস্ট এই 3-4টা পার্টি নিয়ে কথা বলতেছি। এখন দেখেন জাতীয় পার্টি না থাকলে শুধু জামাতে ইসলাম আছে, বিএনপি আর জামাতে ইসলাম, এই 2টি দল। আরেকটা দল কোনটা? এনসিপি, নতুন আসছে, এখনো নিবন্ধনও পায় নাই। ওদের কি প্রতীক সেটাও আমরা জানি না। 5ই আগস্টের আগ পর্যন্ত তারা যেরকম ছিল আমাদের কাছে এখনো তেমন আছে, কিন্তু এই মুহূর্তে তারা একটু গোপনে চলে গেছে, চুপচাপ হয়ে গেছে। মেঘ থম থম করে, দেখো ওই, হ্যাঁ মেঘ থম থম করতেছে পূবের আকাশে, মেঘের ঘন ঘটা। হ্যাঁ, সূর্য উঠলো, বুঝছেন, ছায়া ছায়া, রোদ পাচ্ছি না, কোথায় জানি একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই এরশাদ সাহেব যেহেতু আবার একদিন রাজনীতিতে আসছে, ঠিক যেভাবে এরশাদ সাহেব রাজনীতিতে ফেরত আসছে, ঠিক সেইভাবেই শেখ হাসিনাও একদিন আসতে পারে। আসতে পারে না? আসতে পারে, হয়তো সময় লাগবে। এই আওয়ামী লীগকে তো আওয়ামী লীগই একবার নিষিদ্ধ করছিল, যখন বাকশাল তৈরি করছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছিল। বহুদিন নিষিদ্ধ ছিল, এবং বাংলাদেশে ওনারা ছিল না। শেখ রেহানা, শেখ হাসিনা ভারতে ছিল। ওইখান থেকে কে আনলো? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনাদের 2 বোনকে নিয়ে আসলো এবং রাজনীতি করার সুযোগ দিল। এবং এই যে যাদেরকে আমরা এখন রাজাকার রাজাকার বলি, ওনাদেরকেও কাছে ডাইকা নিয়ে আসলো। ওনাদেরকেও কাছে ডাইকা আয় না, ওনাদের সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করলো। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কখনই কি কেউ শুনছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতিটা? কখনো শুনছেন? শুনেন নাই। এই রাজনীতিটা কিন্তু বেগম খালেদা জিয়া যখন ছিল তখনও কিন্তু আমরা শুনি নাই। বেগম খালেদা জিয়ার অনেক বয়ান আছে, এখনো অডিও ভিডিও কল ঘুরে বেড়াইতেছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে এই বিচার কার্য ঠিক হচ্ছে না। মানে আমি বলতে চাচ্ছি, যাদেরকে রাজাকার বলা হইতো, তাদের যে বিচার চলতেছিল ট্রাইব্যুনালে, ওই বিচার কার্যক্রম ঠিক না। এবং এখনো দেখবেন অনেক সাক্ষী এসে বলে যে আমি এই সাক্ষীটা দিতে চাই নাই, আমাকে জোর করে দেওয়াইতে চাইছে, তারপর আমি দেই নাই বইলা আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই, আমাকে খুব কষ্ট করে দেশে ফিরতে হয়েছে। মানে তাকে দিয়ে বলাইতে পারে
পারে নাই বাংলাদেশ সরকার, মানে তৎকালীন সরকার হাসিনার সরকার তাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে নাই। তার মানে কি দেখছেন, ওই যে শাহবাগ থেকে যে মব জাস্টিস হইলো, ওই মব জাস্টিস দিয়েই তো আপনারা রাজাকার শেষ করে দিলেন বাংলাদেশ থেকে। আবার কেন ভাই রাজাকার রাজাকার বলেন? দেখেন গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটলো, এগুলা কি আমরা চাই মন থেকে? না, আমরা চাই না। কিন্তু এই ধরনের ঘটনা তো আর নতুন না ভাই, অনেক আগে থেকে এগুলো চলতেছে। আমি যখন 72-73 সালে তিতুমির কলেজে পড়ি, ছাত্রলীগের সাথে জড়িত ভাই, তখনও দেখছি ভাই এই ভর্তির সময়, ওই ভর্তির কোটায় ভর্তি হয়েছিলাম, 3rd ডিভিশন ছিল, তো আমি ভর্তি হয়েছিলাম ছাত্রলীগের। শর্ত ছিল মিছিলে যাইতে হবে, তারা যেখানে ডাকবে সেখানেই যাইতে হবে। ওই নিয়ম এখনো চালু আছে ভাই। এই যে হোস্টেলে যে ভাই ছেলে মেয়েরা লেখাপড়া করতে যায় থাকে, এদেরকে ভাই জোর করে মিছিলে নেওয়া হয়, যাইতে বাধ্য হয়। নামাজে দাঁড়াইছে, বলে যে নামাজ পড়ে, আইসা কইলো এখন মিছিলে চলো। খাইতে বসছে, বলে খাওয়া পরে এখন মিছিলে চলো, যাইতে হয়। সব দলের মধ্যে এরকম ব্যাপার স্যাপার আছে ভাই। কিন্তু এখানে দেখেন গত 1 মাস, এই আগস্ট মাসে ছাত্র শিবির কিছু ঘটনা ঘটাইছে, যেটা দিয়ে অনেক প্রশংসা পাইছে, হাততালি পাইছে ভাই। আমি একজন ফিল্মের ডাইরেক্টর, আমার নিজের ছবিতে অনেক রকম সেট বানাইছি, অনেক রকম ঘটনা ঘটাইছি। কিন্তু ভাই ছাত্র শিবির যে সেটটা বানাইছে, এই যে জুলাই গণ অভ্যুত্থানটাকে তুইলা ধরছে, আয়না ঘর থেকে আরম্ভ করে রিক্সার মধ্যে কিভাবে কইরা আছে সেই ছেলেটা, আহারে নাসিফ তার নাম, প্রত্যেকটা শহীদকে তারা জীবিত করে তুলছে, চোখের সামনে মানুষের সামনে তুলে ধরছে। সব দলের কর্মীরা যখন শাহবাগের মতো বিভিন্ন জায়গা দখল কইরা, রাস্তাঘাট দখল কইরা শোকের মাটান করতেছিল, ছাত্র শিবির তখন ভাই ওই রাস্তায় নাইমা আসে নাই, কারো ভোগান্তির কারণ হয় নাই, তারা আলাদাভাবে জুলাইটাকে তুলে ধরছে। এই যে প্রশংসাটা পাইলো না, এটাই চোখের সুর হয়ে গেল, বিষ হয়ে গেল ভাই। হ্যাঁ, বিষ, ডেঞ্জারাস কথা, বিষ মুখে নেওয়া যাবে না। এই কথাটা আর মুখে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না ভাই? একজন নেতা, হ্যাঁ উনি খুব বড় নেতা, হাবিবুর রহমান হাবিব ওনার নাম, অনেক আগে থেকেই চিনি, টক শোতে দেখি, উনি বহুত পুরোনো রাজনীতিবিদ। কিন্তু উনি যে হুমকিটা দিছে, আরে বাপরে বাপ, 20 শব্দ আর মুখে নেওয়া যাবে না। উনি বলছে, ওই যে একটা স্লোগান আছে না, ধানের শীষ আর সাপের বিষ দিয়া, ওই স্লোগান যদি কারো মুখে শোনা যায় তাহলে তার জিহ্বাটাই নাই না ভাই, কি কি দিয়ে জানি কোবাবে, সেগুলোর নাম নিল এবং সেই জিহ্বাটা আবার কুত্তারে খাওয়াই দিবে। এবং এটা নিয়ে যদি কোনো মামলা হয়, মোকদ্দমা হয়, সে সামনে যাবে, তার নামে মোকদ্দমা সে নিয়ে নিবে, মামলা নিয়ে নিবে, এরকম একটা হুমকি দিচ্ছে। যার জন্য এই 20 শব্দটা মুখে নেওয়া যাবে না। হাবিব ভাই, আপনি পুরনো রাজনীতিবিদ, ওই আগের কথাবার্তা বাদ দেন, এগুলো পুরনো কথাবার্তা। আওয়ামী লীগের লোকজন এগুলো কথাবার্তা, আওয়ামী লীগের লোকেরা এই ধরনের কথাবার্তা বলতো অহংকারে, কারণ তাদের হাতে ছিল পুলিশ, র্যাব, মিলিটারি, সবকিছু, দেশের প্রশাসন সব তাদের হাতের মুঠায়। ওই গরমে তারা বলতো। এখন কি আপনারা এই কথা বলতেছেন সবকিছু কি আপনাদের হাতের মুঠায় চলে গেছে? না, যায় নাই। নির্বাচনের পরে যাবে, নির্বাচনের আগেই কেন এই ধরনের কথা বলেন? আর নির্বাচনের পরে গিয়া কি আসলেই জিহ্বা কাইটা দিবেন? আসলে কি কণ্ঠরোধ করবেন? হ্যাঁ, বলতে দেন না, মানুষ কত কথাই তো বলবে, এগুলো হজম করতে হবে। আপনারা নিজেরাই তো বলেন, আপনারা সাগরে কত কিছুই তো মানুষ ফেলে, তাই না? সাগর কি সেটা গ্রহণ করে? সবকিছু আবার পারে ভিড়াইয়া দেয়, কিছুই গ্রহণ করে না। সাগরের মতো মহান হন না কেন, এগুলো মাথায় নিয়েন না। আপনারা বড় বড় নেতারা যখন এই ধরনের কথা বলেন, তখনই কিন্তু সমাজে ওই যে মাঠ পর্যায়ে কর্মীদের উপর যায় পড়ে, মাঠ পর্যায়ে কর্মীরা তখন গরম খায়া যায়, হায় হায় নেতা তো এই হুকুম দিয়েই দিছে, আসলে ওই ঘটনা ঘটায় দিতে পারে, বুঝছেন? তার মানে কি একটু স্বাধীনতা দিবেন না? একটু স্বাধীনতা তো দিতে হবে। আপনি দেখেন এই যে জয়দেবপুরে যে ঘটনা ঘটা গেল ভাই, জয়দেবপুর আর জয়দেবপুর নাই, এটা ভাই নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে। ওই যে শামীম ওসমানের নারায়ণগঞ্জ, ওই নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে। এখন যে জাকির সাহেব আছে, জাকির খান, এর নারায়ণগঞ্জ না ভাই, এই তামিল হিরোর মতো চলাফেরা করে, কিন্তু জেলখানা থেকে বাইরে হওয়ার পর এ পর্যন্ত কোন রকম অঘটন ঘটায় নাই, কোনো আগামে যোগ দেয় নাই, একেবারে ভাই নিজের মতো আছে। শামীম ওসমান হলো আলাদা মাল। ওই শামীম ওসমানের নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে এখন জয়দেবপুর, বিশেষ করে ওই চোর রাস্তায়। গতকালকে জানেন বাদশা নামে এক লোক 25,000 টাকা তুলছে এটিএম বুথ থেকে, ওইটা আবার লক্ষ্য করছে গোলাপী নামে একটা মেয়ে, সে যায় তার সঙ্গে ভাও দিছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। হায় রে, শয়তানে ডাকলে যেটা হয়, তুই বেটা টাকা তুলছ, সোজাসুজি বাসার দিকে রওনা দে না, ওই মেয়ের সাথে কিছু মিষ্টি মিষ্টি কথা বলছে। একটা টাইমে বুঝা ফেলাইছে ওই বাদশা, হ্যাঁ এটা তো হানি ট্র্যাপ, এই মেয়ে তো আমার বিপদে ফেলাইবো। তখন কাইটা করতে যখন যাবে তখনই বাধা দিছে, আর ওই বাধা নিয়া তর্কাতর্কি কইরা একটা টাইমে ঘুষিও মারছে। ওইখানে ভিডিও ফুটেজে দেখা যায় ঘুষিও মারছে। আর ওই ঘুষির পরই ভাই ওর হাজবেন্ড আবার আশেপাশে ছিল, নাম কি কে টু মি জান, হায় হায়, ওর হাজবেন্ড তার দল বল নিয়া ওই যে হাতে যেগুলা থাকে ওইগুলা দিয়া কাম সারছে। কিন্তু বাদশা কিন্তু ভাইগা গেছে। আর এই দৃশ্যগুলা ধারণ করতেছিল একজন সাংবাদিক, ওনার নাম তুহিন। উনি ওনার মোবাইলে ধারণ করতেছিল। উনি তো মনে করতেছিল হ্যাঁ কি ফুটেজটা পাওয়া গেলাম, এটা যখন পত্রিকা অফিসে দিব আমার ইজ্জত বেড়ে যাবে এবং এটা ভাইরাল হবেই। এখন তো একটা ভাইরাল হওয়ার ব্যাপার আছে ভাই, আর এই ভাইরালের সাথে নামও ফুটে, মালও আসে, সবকিছু হয় ভাই। এই ভাইরালের নেশা আমাদের পায়ে পড়ছে। এই ভাইরালটা অনেকে নেগেটিভ চোখেও দেখে, পজিটিভ চোখেও দেখে।
ভাই ভাইরাল হয় বলেই অনেক ন্যায় বিচার পাই আমরা, না হলে পাইতাম না। সে কথা বলুন, আগে তুহিন সাহেবের কথাটা শেষ করি। উনি ওই যে ভিডিও করতেছিল তখন এই কেটু মির্জা তার দলবল বলছে, এই তুহিন ভাই চিনে কিন্তু আগে থেকে এলাকার লোক, এই তুহিন ভাই এটা বুঝতে হবে, ভিডিও কিন্তু চালাইতে পারবেন না, দেন আমাদের কাছে মোবাইল। সে মোবাইল না দিয়া তর্কাতর্কি করছে, ওর মধ্যে ওই যে হাতে যেগুলা থাকে ওগুলা দিয়ে শুরু হয়ে গেছে, দৌড়ে যায় একটা হোটেলে ঢুকছে। দেখেন দেখেন ন্যায় কাজ করতে গিয়ে, একটা প্রতিবাদ করতে গিয়ে, আমাদেরকে জানাইবার জন্য, একটা অন্যায়কে আমাদের কাছে জানাইবার জন্য নিজের জীবন দিতেছে। আশেপাশে সবাই দেখতেছে, কেউ ভাই ছুঁইটা আসে না, ভাই আসে না। কারণ কি জানেন, ওই এলাকার ত্রাস তো। এই কেটুর নামে আগে থেকেই 15টা মামলা, এখানে 6-7 জন ধরা পড়ছে। এই 6-7 জনের কারো 10টা মামলা, কারো 8টা, কারো 2টা, কারো 15টা। এখন এইটা শুনতে না হলে তার 16টা মামলা হবে। তার মানে কি, তারা তো উকিল আছে, ওই উকিলরা এখন তার পাশে দাঁড়ায় যাবে। তার পিছনে টাকা খরচ করার জন্য এলাকায় লোক আছে ভাই, যারা তাদেরকে ইউজ করে, তারা কিন্তু এখন কোর্টে যায় তাকে ছুটাইবার ব্যবস্থা করবে, এটাকে অন্যদিকে ঘুরাই দিবে। কারণ আমরা এই কথা কয়েকদিন পরই ভুলা যাবো। আমরা কত বড় ঘটনা ভুলা গেছি, যেটা বলছিলাম সেটা বইলা ভিডিওটা শেষ করে দেই। আসিফার কথা মনে আছে আপনাদের? আসিফাই তো নাম ওই মেয়েটির, আরে আমারই মেয়ে, ছোট্ট মেয়ে। ওই আসিফার কথা আপনাদের মনে আছে? আসিফ নজরুল সাহেব বলছিলেন 3 মাসের মধ্যে আপনারা বিচার দেখতে পাবেন। 3 মাস কি শেষ হয় নাই? আরে বোনের বাসায় ছোট্ট মেয়েটি বেড়াইতে গেছিল, আর ওই বোনের শ্বশুর এবং তার ঘরের লোকজন কি কাজটা করলো, কত বড় পাশবিক অত্যাচার, কত কষ্ট পায় ওই মেয়েটা মারা গেছে। আমাদেরকে আসিফ নজরুল সাহেব বললো, উনি তো আবার বিচারের উপরে টিচার, হ্যাঁ আইন বিভাগের টিচার, উনার আমলেই আইন সবচেয়ে খারাপ অবস্থা, হ্যাঁ ভাই সবচেয়ে খারাপ অবস্থা উনার আমলেই। উনি বলছিলেন 3 মাসের কথা, 3 মাস কি পার হয় নাই? ঠিক এভাবে এই তুহিনকে আমরা ভুলা যাব, এই মামলাটাও ভুলা যাবো ভাই, এই কেটুর কথাও ভুলা যাবে। এই কেটু মিজান বাইরয়া তখন আর অহংকার নিয়ে বলবে আমি 16টা মামলার আসামি ভাই, 16টা মামলার আসামি, এই কথা বলবে। যার যত মামলা সেই তো তত বড় রংবাস, তারই তো মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। এই ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে চারিদিকে। কে আমাদেরকে মুক্তি দিবে? একমাত্র মুক্তি দিতে পারে পুলিশ। পুলিশ ছাড়া কারো ক্ষমতা নাই একটা দেশকে সুন্দর করার। প্রতি মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা গোপনে প্রবেশ করছেন এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছেন, আবার কাজ শেষ করে ভারতে চলে যাচ্ছেন। বলা হচ্ছে প্রশাসন, পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা দপ্তরের যারা আওয়ামী দোসর রয়েছেন, তারা ওপারে থাকা আওয়ামী লীগ নেতাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেলেও যারা টাকা পয়সা সেভাবে নিতে পারেনি, বলা হচ্ছে ব্যাংকের বিভিন্ন কর্তাদের ম্যানেজ করে তারা গোপনে আবারও টাকা বাংলাদেশ থেকে সরাবার চেষ্টা করছে, যারা এতদিন টাকা নিতে পারেনি। এবং আওয়ামী লীগের নেতারা দেশে ঢুকে অনেক বর্তমান যারা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল, জুলাই বিপ্লবের বড় বড় দলগুলোর সাথে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে। বহু জায়গায় অভিযোগ আসছে একটি বড় দলের সাথে আওয়ামী লীগ কয়েকটি ক্ষেত্রে সমঝোতা করে নিয়েছে। এটা গোপন, এটা দলের সাথে বলবো না, দলের কয়েকজন ব্যক্তির সাথে, দল বলতে সেই দলের সাথে না, দলের ব্যক্তিরা টাকার লোভে পড়ে আওয়ামী লীগের সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে। এবং প্রশাসনের ভেতরে একটা বড় বিদ্রোহের অপেক্ষায় আছে, যে বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্রকে অচল করে দেওয়া যেতে পারে। এরকম নানান রকম পরিকল্পনা নিয়ে আজকের এই লাইভ সেশনটি যারা দেখছেন, আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, 5 আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি। এরপর ইউনূস সরকার কদিন পর দায়িত্ব নেওয়ার পর আমরা একটা উপদেষ্টা মণ্ডলী দেখেছি, যে উপদেষ্টাদের নিয়ে প্রথম থেকে আমাদের নানান রকম অভিযোগ ছিল, যারা জুলাই অভ্যুত্থানের অংশীজন বা জুলাই অভ্যুত্থানের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো সহযোগী ছিল না। আমরা যদি প্রকাশ্যে দেখি 2 থেকে 3 জন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কাউকে সেই অর্থে আমরা জুলাই বিপ্লবের অংশীজন হিসেবে চিনি না, কিন্তু তারাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছেন। তখন থেকে প্রফেসর ইউনূসের ব্যাপারে অভিযোগ উঠেছে। তবে প্রফেসর ইউনূসের নিকটজনরা বলছেন এই উপদেষ্টা মণ্ডলী একটি বড় দলের চাপে তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই দলটি অনেকগুলো নাম সেখানে পাঠিয়েছেন যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মণ্ডলীর হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আমলাদের, যারা আওয়ামী লীগের ফ্যাসিজমের অন্যতম সুবিধাভোগী, তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছেন। হাফ ডজন উপদেষ্টা যারা প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সচিব, সিনিয়র সচিব, এডিশনাল সচিব, এই পদগুলোতে আওয়ামী ব্যক্তিদের বসিয়ে রেখেছেন। আসেন আমরা কিছু তথ্য আপনাদের জানাই যে কোথায় কি অবস্থায় আছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এখন হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে সচিবরা, আপনাদের মনে আছে যে ঠিক এভাবেই 96-তে বেগম খালেদা জিয়াকে জনতার মঞ্চ গড়ে মহিউদ্দিন আলমগীর কিভাবে বিপদে ফেলেছিল এবং শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। তো আওয়ামী লীগের সেই জনতার মঞ্চের আদলে আরেকটি বিদ্রোহের মঞ্চ তৈরি হচ্ছে ইউনূসের আমলে, মানে ইউনূসকে হটানোর জন্য, যাতে করে বাংলাদেশে নির্বাচনটি না হয়, বাংলাদেশ একটা অরাজকতার দিকে চলে যায়, তৃতীয় পক্ষ কেউ এসে ক্ষমতা কুক্ষিগত করতে পারে। এই প্রচেষ্টাটি চলা হচ্ছে, এমনটি অভিযোগ উঠছে। বলা হচ্ছে যে কয়েকটি ক্ষেত্রে আমরা যে তথ্য পেয়েছি যে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে প্রায় 46 থেকে 50 জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক।
এদের কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান, আওয়ামী লীগের জামাতা, আওয়ামী লীগের খুব কাছের আত্মীয়, এবং আওয়ামী লীগ সময় এরা ব্যাপক দুর্নীতি করেছে, অনেক টাকার মালিক হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন আরো প্রায় 1 ডজন সচিব আছেন যারা বর্তমানে ওএসডি আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী এবং অবৈধ কাজের অংশীদার। এদেরকে ওএসডি করা হয়েছে প্রায় 46 থেকে 50 জনের মতো, যারা এখন বহাল আছেন। আর 11 থেকে 12 জন আছেন যারা, আরো বেশি সংখ্যাটা কেউ বলছেন 1 ডজন, কেউ বলছেন 15 জন, যারা ওএসডি আছেন। তো এইসব দুর্নীতিগ্রস্ত সচিব বিপুল অর্থের মালিক হয়েছেন আওয়ামী লীগ সময়। তো এই 11 জন বা 15 জন যেটাই বলি, এরা আবারও পদে মানে ওএসডি থেকে পদে ফিরিয়ে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ পদে বসার জন্য তারা প্রচুর অর্থ ব্যয় করছেন বর্তমান উপদেষ্টা এবং রাজনৈতিক দলদের পেছনে, এবং তারা যে কোনো ভাবে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসতে চাইছেন। ধরেন 50 জন বা 50 জনের মতো সচিব, উপসচিব, কি যুগ্ম সচিব আছেন বা এডিশনাল আছেন, আর যে আরো 12 থেকে 15 জন আছেন যাদের ওএসডি করা হয়েছে, তারা ফিরে আসার জন্য তদবির করছেন, এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের উপদেষ্টা মণ্ডলীর হাফ ডজন উপদেষ্টা কাজ করছেন। কি ভয়ঙ্কর ব্যাপার দেখেন। বলা হচ্ছে যে প্রশাসনে অতীত কর্মকাণ্ডের যারা বিতর্কিত হয়েছেন এদেরকে ওএসডি করা হয়েছিল, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা হবে। 2014 ও 18 সালের ভোটের হাসিনাকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 2014 এবং 18 সালে যারা অবৈধ ভোটের কারিগর ছিলেন এদেরকে অবসরে পাঠানো হয়েছে, মানে ইউনূস সরকার এদেরকে অবসরে পাঠিয়েছেন। কিন্তু 2024 যে নির্বাচনটি হয়েছে, এই যে আমাদের আন্দোলনের আগে যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু অবসরে পাঠানো হয়নি, শাস্তি দেওয়া হয়নি। খেয়াল করবেন, 14 এবং 18 সালের তাদের অবসরে পাঠানো হয়েছে, তাও সবাইকে না, কিছু কর্মকর্তাকে। কিন্তু 24 সালে যারা ভোটের দায়িত্ব পালন করেছেন তারা এখনো পূর্ণ বহালে আছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা যদি এখন না নেওয়া হয়, এরাই মূলত কলকাঠি নাড়ছেন হাসিনার পক্ষে, এবং এদেরকে যদি কোনোভাবে এখনই অবসরে পাঠানো বা শাস্তির আওতায় না আনা হয়, 26-এর নির্বাচন অসম্ভব। কারণ এরা 26-এর নির্বাচনকে আটকে দিতে বিভিন্ন রকম পরিকল্পনা করছে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী 1 বছরে রাষ্ট্রের উচ্চ পদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন। হাসিনার সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে এখনো দায়িত্ব পালন করছেন। এদেরকে কেউ এতটুকু কাজ করতে পারছে না। কয়েকটি সূত্র বলছে, যারা সচিবালয়ে আছেন, কয়েকজন সচিব জানিয়েছেন 24 সালের 5 আগস্টের আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছে, বর্তমান সরকারের আমলে তাদেরই পদোন্নতি দেওয়া হচ্ছে। হাসিনা বিদায়ের আগে বেশ কজনকে যুগ্ম সচিব থেকে এডিশনাল সচিব করেছেন, বর্তমান ইউনূস সরকার এসে তাদেরকেই পদোন্নতি দিচ্ছেন। কি চমৎকার, মানে কি সেলুকাস আমরা বলবো যে কিসের আন্দোলন, কিসের জীবন, কিসের বিপ্লব, পর্দার অন্তরালে ভিন্ন কিছু। এবং 24 সালের 5 আগস্ট পরবর্তী সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং 17 বছর বঞ্চিত ও নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না। যারা 17 বছর, এরকম আমার বেশ কজন পরিচিত জন আছেন যারা গত 17 বছর কোনো পদোন্নতি পাননি, তাদেরকে কখনো পৌরসভায় ফেলে রেখেছে, রাষ্ট্রের ডাম্পিং পজিশনগুলোতে ফেলে রেখেছিল, একই পদে তারা বহাল ছিলেন। এবং যদি দেশে বিপ্লব না হতো, হয়তো তারা ওই ডাম্পিং পজিশন থেকেই অবসরে চলে যেতেন। এদেরকে কিন্তু ইউনূস সরকারের প্রশাসন পদোন্নতি দিচ্ছে না, খুব কম। আবার এদের মধ্যে যাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়া হচ্ছে না। রাষ্ট্রকে অকার্যকর করা, বিপদে ফেলা বা রাষ্ট্রকে একটা বড় ক্রুশিয়াল মুভমেন্টে ফেলে দেওয়ার জন্য যে দপ্তরগুলো, যে বিভাগগুলো আছে, এখানে কিন্তু আওয়ামী লীগ বসে আছে। এটা কিন্তু একটা পরিকল্পনার অংশ, যে পরিকল্পনার মাধ্যমে দেশটাকে অশান্ত করা যায়, সেই জায়গাগুলোতে আওয়ামী লীগ বসে আছে। আর যারা 17 বছর কোনো পদবঞ্চিত ছিল, এদের কাউকে ধরেন 17 বছরে তাদের তো হওয়ার কথা ছিল 3-4টা পদোন্নতি, তাদেরকে কি করছে, কখনো একটা দিয়েছে, ধরেন উপসচিব, তাকে যুগ্ম সচিব করে ফেলে রেখেছে, তার দপ্তরও নাই। দপ্তর থাকলেও এমন জায়গা দিয়েছে কিচ্ছু করার নেই, কারণ যিনি যুগ্ম সচিব হয়েছেন তিনি তো সচিবের নির্দেশ মানছেন, তাই তো? সচিব তার বস, সচিবটা আওয়ামী লীগের। যুগ্ম সচিবটা যদি বিএনপি বা জামাতের বা নিরপেক্ষ হয়েও থাকে, লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? সচিবটা তো আওয়ামী লীগের। 56 জন, একটা সচিবালয়ে কজন সচিব থাকে? 56 থেকে 50 জন পুরো আওয়ামী লীগের। তাহলে এই রাষ্ট্রটা কি স্বাধীন হয়েছে? শুধু হাসিনা চলে গেলে হবে? হাসিনার অর্গানগুলো তো কাজ করছে এখন। তো বলা হচ্ছে যে এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। আমি গতকালকেও 3 জন এডিশনাল সচিবের সাথে ফোনে কথা বললাম। তারা বলছেন যে তারা সচিব পদের জন্য তাদের বসদের দৃষ্টি আকর্ষণ করলে কোনো সাড়া পাচ্ছেন না। তারা বলছেন যে আমাদেরকে এমন পজিশনে রাখা হয়েছে যেন আমরা এখন সচিব স্যারদের চায়ের আনার, মানে চা বা খাবার টানার একজন কি বলে অফিস স্টাফ, অফিস সহকারী বা পিয়ন টাইপের হয়ে গেছে। কারণ আমাদেরকে তো তারা চিনে যে আমরা আওয়ামী বিরোধী, আমাদেরকে ওইভাবেই ট্রিট করছে। কিন্তু এই রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্র বলছি আমরা, 24শে বিপ্লবের পর, অথচ দেখেন এডিশনাল, তাদেরকে 17 বছর একটা পদ পেয়েছে, যুগ্ম থেকে এডিশনাল।
তাদেরকে সচিব করছে না। অথচ পেশাদার কর্মকর্তা হিসেবে যারা পরিচিত তাদেরকে দ্রুত এই সরকার সচিব বানাতে পারে, কিন্তু বানাচ্ছে না। কারণ ওই যে বসে আছে উপরে সর্ষে ভূত। এখন আপনি যেভাবে চিন্তা করেন না কেন আমাদের এই বিষয়গুলোতে সরকার দ্রুত পদক্ষেপ নিলে আমি বিশ্বাস করি আগামী নির্বাচন হওয়া খুবই কঠিন হয়ে পড়বে। দর্শক, বিগত আমলের প্রশাসন সম্পর্কে পর্যালোচনা করে দেখা যায় তখন সচিবালয় পরিণত হয়েছিল আওয়ামী লীগের একটা কার্যালয়। আমরা আওয়ামী লীগের কার্যালয় যদি বলি, সেটা আইজির অফিস বলি, পুলিশের ডিএমপি কমিশনের অফিস বলি, আমরা সচিবালয়, এটা সব আওয়ামী লীগের একটা অফিস ছিল। একেবারে দলদাস ব্যক্তিরা এই প্রতিষ্ঠানগুলো চালিয়েছে। তো সেই অফিসটাকেই মোটামুটি একটু নাড়াচাড়া দিয়ে এই সরকার বহাল রেখেছে। এর মধ্যে আহামরি আর কিছু না। দেখেন, অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হন, রাষ্ট্রদ্রোহ মামলা শিকার হন এবং কারাগারে বন্দী হন। এটা তো বিএনপি জামাত অর্থাৎ যারা আওয়ামী লীগকে সমর্থন করেনি বা আওয়ামী লীগের অন্যায় কাজে জড়িত হয়নি, এরকম অনেক কর্মকর্তাকে রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে বন্দী করে। এরকম বহু কর্মকর্তারা আবার ফিরে আসতে চাইছেন, তাদেরকে কিন্তু ফিরে আনা হচ্ছে না। দেখেন, এই সময় এসেও তারা ফিরে আসতে পারছে না, তাদের শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে পুরস্কার না দিয়ে তাদেরকে এই সরকার এসে এখনো শাস্তির মধ্যে রেখেছে। ওই যে আওয়ামী লীগ যে শাস্তি দিয়ে গেছে, সেই শাস্তির মধ্যে তারা এখনো রয়েছে। এদের কয়েকজনের নাম আমি উল্লেখ করি। বিশেষ 7ম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভুইয়া, 15 ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান। কবি সরকারের প্রতীকী সমালোচনা করে, অর্থাৎ এই হাসিনা সরকারের বিরুদ্ধে একটা প্রতীকী প্রবন্ধ ও কবিতা লিখেছিলেন, যে কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তেমনি অনেক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা, জুনিয়র ব্যাচের কর্মকর্তার অধীনে চাকরি করতে বাধ্য করা, ধরেন যিনি সিনিয়র ছিলেন তাকে জুনিয়র কর্মকর্তার আন্ডারে ডাম্পিং করা হয়েছে। এরকম বহু লোক আছেন এবং এসব কর্মকর্তাকে রাষ্ট্র ও সরকার বিরোধী আখ্যায়িত করে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জাকির হোসেন কামাল, মঞ্জুর মোর্শেদ চৌধুরী মিঠু, এম এহসানুল হক, ডক্টর ফরিদুল ইসলাম, ডক্টর সুরাতুজ্জামান, রকিবুল হাসান, ইউনুস আলী, আফজালুর রহমান, মাহফুজ ইসলাম, শামসুল আলম, শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, শেখাবুর রহমান, ফজলুর রহমান, আলিম আখতার খান, ডক্টর নাজমুল আমিন মজুমদার, ডক্টর আবু বকর সিদ্দিক, মাহফুজুর রহমান। আর বলা হচ্ছে যে সচিবালয়ের কয়েকটি বিভাগ জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রায় হাফ ডজন উপদেষ্টা আছেন, যাদের মন্ত্রণালয়গুলোতে একদম আওয়ামী লীগের লোকগুলোকে, মানে আওয়ামী লীগের বাছাইকৃত সচিবদেরকে সেখানে বসানো হয়েছে এবং যারা অতিরিক্ত সচিব, এডিশনাল সচিব, তাদেরকে সেভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তারা মৌখিক আদেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টার সম্মতি ছাড়া কোনো কর্মকর্তাকে পদায়ন কিংবা প্রত্যাহার করা যাবে না। কি ডেঞ্জারাস বিষয়! অর্থাৎ এই হাফ ডজন উপদেষ্টা তার মন্ত্রণালয় সচিব এবং অতিরিক্ত সচিব আওয়ামী লীগ থেকে বাছাই করে এনে বসিয়েছেন এবং এই উপদেষ্টারা, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা সরাসরি মৌখিক নির্দেশ দিয়ে রেখেছেন এই অফিসারদের কোনোভাবেই সরানো যাবে না, জনপ্রশাসন এদের সরাতে পারবে না তাদের অনুমতি ছাড়া। তাহলে এই হাফ ডজন উপদেষ্টাকে এখন কি করতে হবে? আমাদের ছাত্ররা, আমার মনে হয় আবারও মাঠে নামার সময় এসে গেছে। এবং দেখেন, এদের মধ্যে কারা কারা রয়েছেন নাম বলি। পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, যিনি একসময় ছাত্রলীগ করতেন, নেত্রী ছিলেন, তার কিছু হয়নি এখনো, তিনি বহাল তবিয়তে আছেন। সাতক্ষীরা হত্যাযজ্ঞের মনে আছে, জামাতের অনেক নেতাকর্মীকে হত্যা করেছিলেন। সাতক্ষীরা হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত সচিব নাজমুল আহসানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর রৌফের লোক হিসেবে পরিচিত ছিলেন এবং ব্যাপক দুর্নীতি করেছেন। এই অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান এখনো সেই পদে বহাল আছেন। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ফ্যাসিস্ট হাসিনার অবৈধ কাজের অন্যতম একজন সহযোগী, বিপুল পরিমাণ অর্থের মালিক, তিনি সেই পদে এখনো বহাল আছেন। হাসিনার দোসর ইসমত আরা সাদিকের পিএস ছিলেন এই ব্যক্তি। নাজমা মোবারক এনবিআর চেয়ারম্যান, আব্দুর রহমান খান ও পলাতক গভর্নর রৌফ এবং পতিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকার বন্ধু,